ফ্র্যাকশন চলবে সমগ্র করাচাপক সংকলন অবলম্বনে করছি। ভক্ত বলছেন ঠাকুরকে, ঠাকুর আমরা কয়েকদিন যাবৎ আপনার সাথে কিছু কথা বলবো বলে আসছি, কিন্তু আপনার একটুকু অবকাশ নেই দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে যাচ্ছি। আজকে কিন্তু সকাল থেকে কামড় খেয়ে বসে আছি, আপনার সাথে কথা বলে যাবই। ঠাকুর বলছেন, কথা বলবে? বেশ তো, আমারও একটা কথা আছে। কোনো নালিশ বা অভিযোগের সুর নিয়ে আমার কাছে কিছু বলবে না। তাছাড়া শোনা কথা বা কান কথার উপরে নির্ভর করেও আমায় কিছু শোনাবে না। এতে আমার সময়ও নষ্ট হয়, ভালোও লাগে না। আজকাল বেশিরভাগই দেখি কান কথার উপরে চলে, আর তাই নিয়েই অভিযোগের পাহাড় জমিয়ে তোলে। আমি এসব মোটেই পছন্দ করি না। তোমাদের যদি অন্য কিছু বলার থাকে বলো। ভক্ত বলছেন, ঠাকুর নালিশ হিসাবে ঠিক নয়, তবে কিছু অভিযোগ তো সঙ্গে নিয়ে এসেছি। এছাড়াও আমরা এসেছি বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে। দয়া করে এই বিষয়ে কিছু আলোকপাত করুন না। সকলকেই তো দেখছি যে তিমিরে ছিল সে তিমিরই আছে। একমাত্র আপনি এ সম্পর্কে সঠিকভাবে কিছু বলতে পারেন, তাই আমরা আপনার কাছেই এসেছি। ঠাকুর বলছেন, তাতে তোমার কি হবে? বর্তমান পরিস্থিতি জেনে তুমি কি করবে বা করতে পারবে? শুধু গল্পের মতো শুনবে, হয়তো কিছুক্ষণ হা হুতাশও করতে পারো, তারপর বাড়ি চলে যাবে। এই তো, এর বেশি আর কি কিছু করণীয় আছে? ভক্ত বলছেন, আগে তা নয়, মনটা বড় উতলা হয়ে আছে। ঠাকুর বলছেন, কেন, তুমি কোনো পার্টিতে যুক্ত? পার্টির উত্থান পতনের জন্য চিন্তিত হয়ে পড়েছো? ভক্ত বলছেন, আগে না, আমি কোনো পার্টিতে যুক্ত নই। ঠাকুর বলছেন, তবে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সংবাদপত্রের মাধ্যমে ও নানা জনের মুখে তো শুনতেই পাচ্ছ। ভক্ত বলছেন, আগে যা শুনছি তার উপরে নির্ভর করে কি হবে না হবে বুঝতে পারছি না। যা ঘটবার ঘটে যাচ্ছে, যা হওয়ার হয়ে যাচ্ছে, তাই শুধু দেখছি, শুনছি। ঠাকুর বলছেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি জানতে চাও? ভক্ত বলছেন, চারিদিকে যে রাজনীতির ডামাডোল চলছে, এর পরিণতি কোথায়? ঠাকুর বলছেন, গণিতে যে ফ্র্যাকশন আছে সেটা তো জানো। যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যায় ততক্ষণ কাটাকাটি চলে। কাটাকাটি শেষ হয়ে গেলে তবে তো ফল বের হয়। এখন কাটাকাটি চলছে, চলুক না। ভক্ত বলছেন, এর ফল কবে বের হবে? ঠাকুর বলছেন, বললাম যে কাটাকাটি শেষ না হওয়া অবধি চলতেই থাকবে। ভক্ত বলছেন, কাটাকাটি কবে শেষ হবে? ঠাকুর বলছেন, অনেক বড় অঙ্ক তো, তাই কাটাকাটিতে আরও অনেক সময় লাগবে। ভক্ত বলছেন, ফলটা কি হবে? ঠাকুর বলছেন, অঙ্কটা আগে করতে দাও, তবে তো ফলের কথা। ফ্র্যাকশন করতে করতে ফ্র্যাকশনের ফল কখনো একও তো হয়। ভক্ত বলছেন, ঠাকুর আমরা কি ফল আশা করব? ঠাকুর বলছেন, দুটোই আশা করো, হয় এক না হয় শূন্য। ভক্ত বলছেন, শূন্য আবার কি করে হবে? ঠাকুর বলছেন, কেন, সিম্পলিফাই করনি? প্লাস মাইনাসের সংখ্যা যখন সমানে সমানে গিয়ে দাঁড়ায় তখন রেজাল্ট শূন্য হয় না? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, তা তো হয়ই। কোনটা হলে আমাদের পক্ষে মঙ্গল? ঠাকুর বলছেন, যদি ফল এক হয় তবে সর্বভাবেই মঙ্গল। সব দিক এক হলেই তবে তো ফল এক হবে। এখন চারিদিকেই চলছে ফ্র্যাকশন আর যোগ বিয়োগের খেলা। গণিতে সরল করতে করতে এক থেকে এক বিয়োগ দিলে অথবা 2 থেকে 2 বিয়োগ করলে ফলাফল শূন্য হয়ে যেতে পারে। ভক্ত বলছেন, সেটা আবার কি? ঠাকুর বলছেন, সেটা হলো নো ম্যানস ল্যান্ড। সেই ল্যান্ডের কর্তা কেউ নয়, সেটার ফল শূন্য, অর্থাৎ সেখানে কারো কর্তৃত্ব করবার অধিকার রইল না, এবং এতে অধিকারের উপযুক্ততার অভাবও বোঝা গেল। বুঝতে পেরেছ? ভক্ত বলছেন, ঠাকুর এরপর কি হবে? উপযুক্ততার অভাবে যদি সবই মাইনাস হয়ে যায় তখন কি হবে? ঠাকুর বলছেন, তখন আবার ঘুরে ফিরে এক হওয়ার মনোবৃত্তিতে সবাই যাতে এক হয় তারই সুচিন্তিত ব্যবস্থামূলক কার্যপদ্ধতির ধারা খুঁজে নিয়ে সেই পথে সবাই অগ্রসর হতে থাকবে। ভক্ত বলছেন, সেদিন কবে আসবে?
ঠাকুর বলছেন, তুমি দেখছি একেবারে তড়িঘড়ি করে দিন তারিখ জানতে চাইছো। অত অধৈর্য হলে কি চলে? এখন কাটাকাটি চলছে, আগে ফলটা দেখো এক হয় কি না, তারপর সরলের রেজাল্ট যদি এক না হয়ে শূন্য আসে, যদি যোগ বিয়োগের অর্থাৎ জমা খরচের বা আয় ব্যয়ের মূল্য হয় সমান, তখন দেখবে কিভাবে কোন মতে সমাজ জীবনের ধারা চলতে থাকে। বুঝলে কিছু? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, কিছু কিছু বুঝলাম, দয়া করে আর একটু পরিষ্কার করে বলুন না। ঠাকুর বলছেন, দেখো, গণিতের সংখ্যা গণনায় 1 থেকে 9 পর্যন্ত গণনা করা হয়, তারপর শূন্য বসানো হয়। 1 থেকে 9 পর্যন্ত উঠিয়ে নিলে শুধু শূন্যই পড়ে থাকে। শূন্য তখন অপেক্ষা করে আর এক এক করে নবরত্নকে স্বাগত জানায়। আমি পূর্ণ হওয়ার সুরে বাঁধা। তোমরা এসো, আমার পাশে দাঁড়িয়ে আমাকে পূর্ণ করো। তখন 1 বলে আমি যাব, 0 বলে না না, 2 বলে আমি যাব, 0 বলে 0 শুনে বলে না না, 3 বলে আমি যাবই, 0 বলে না না, তোমরা একা একা কেউ এসো না, সবাই একত্রিত হয়ে আমার পাশে এসে দাঁড়াও, তবেই আমার পরিপূর্ণতা হবে, আমার মূল্য বাড়বে, তোমাদেরও মূল্য বাড়বে, আমার পাশে যত থাকবে তত তোমাদের মূল্য বাড়তে থাকবে। তখন নবরত্নরা একযোগে পরপর শূন্যের পাশে দাঁড়ালো। এক টানে সকলের মিলিত সুরে শূন্য পূরণ হয়ে গেল। 1 থেকে 9 পর্যন্ত পরপর শূন্যের পাশে থাকলে সংখ্যাটা কত হয় বলো তো? তাড়াতাড়ি বলো। ভক্ত বলছেন, আগে বলছি। তাতে হয় 123,45,67,890। ঠাকুর বলছেন, তাতে কিছু বুঝতে পেরেছো? ভক্ত বলছেন, আগে ভালো করে বুঝিয়ে দিন। ঠাকুর বলছেন, তাতে বুঝলে শূন্য বলছে তোমরা এসে পূরণ করো, আমার মূল্য বাড়াও। নবরত্নরা একত্রিত হয়ে শূন্যের পাশে দাঁড়ানো মাত্রই শূন্যের মূল্য অনেক বেড়ে গেল আর সবাই মিলে একটি সংখ্যা হয়ে গেল। এ তো গেল একটি দিকের কথা। শূন্যের মাধ্যমে গণিতের এক দৃষ্টান্ত দিলাম মাত্র। আরও একটু ব্যাপকভাবে চিন্তা করো, যদি সত্যিকারের দেশ সেবা করতে চাও, সমাজে যেসব স্থান শূন্য আছে, অর্থাৎ যেখানে অভাব রয়েছে, সেদিকে পরিপূর্ণতার দৃষ্টি নিয়ে এগিয়ে যাও, তবেই তোমাদের মূল্য বাড়বে। তোমাদের মন, বিবেক, বিচার, চৈতন্য সব কিছু নিয়ে সমাজের শূন্যের দিকে তাকাও, সমাজকে পূর্ণ করো, তবেই হবে পরিপূর্ণ সেবা। ভবে যে এসেছো, সেই আশা পূরণের আশাই তো রয়েছ। আশারূপ শূন্যস্থান পরিপূরণের জন্য এগিয়ে যাচ্ছ। এইভাবে ক্রমে ক্রমে শৈশব, কৈশোর, যৌবন কেটে যাচ্ছে। আশার আশায় জীবনটা একঘেয়েমি সুরে ক্লান্ত হয়ে পড়ছে না? জীবজগতের সবাই তো কিছু আশা পূর্ণ করতে করতে চলেছে মুহূর্তে মুহূর্তে। তারই উৎসাহে, তারই প্রেরণায়, পূর্ণোদ্যমে সবাই এগিয়ে চলেছে। মহাকাশের যে ফর্মুলা বা নীতি, প্রতিটি গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য সবাই তা নতমস্তকে মেনে নিয়ে সেই অনন্ত শূন্যস্থানকে পূর্ণ করার আশায় পূর্ণ বেগে ছুটে চলেছে। শূন্যের এমন আদি অন্তহীন গহ্বর যে তা পূর্ণ হওয়ার আশা নেই। গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্রাদির এগিয়ে চলার বিরাম নেই। এ যেন চলছেই অনন্তকাল ধরে। অগণিত গ্রহ নক্ষত্র মহাকাশের শূন্যস্থান পরিপূরণের পথে চলেছে। এখানে যেমন যোগ আছে, বিয়োগ আছে, তেমনি আবার ভাগেরও দরকার। আর যোগ, বিয়োগ, ভাগ হয়ে গেলে বাকি থাকে কি বলতো? শুধু পূরণ। শেষবেলায় পূরণের আশা থেকেই যায়। শূন্য অনন্ত, চলার গতিও অনন্ত, পূরণের আশাও অন্তহীন। এর রহস্যের জগৎ চিরকাল রহস্যেই রয়ে গেছে। আবার সেই পরিপূরণের আশায় সৃষ্টিও হয়ে চলেছি। তাই বলছি, প্রকৃতির আদর্শ নিয়ে সেবা কার্যে রত হলেই হবে পরিপূর্ণতা, পাবে দেশপ্রেমের প্রকৃত সুর। তখনই সবাই মিলে এক সুরে আসতে পারবে। দেখছো তো, আবার ঘুরে আসলো সেই একেরই কথা। সুতরাং এক না হওয়া অবধি এই ঝড় পরপর চলবে। এই কথা আজ আমার নতুন নয়। বহু বছর আগে থেকেই বহুবার আমি কথা জানিয়ে আসছি, কিন্তু জানালে কি হবে? রাজার পুকুর আর দুধে ভরল না, জলেই ভরে রইল।
সমাজের সকলেই সুখ সুখ চিন্তা করে সুখের স্বপ্নে বিভোর হয়ে রয়েছে, কিন্তু সুখ হলো কই? দুঃখেই তো ভরে রইল। একটু খোঁজ নিয়ে দেখো, সকলের জীবনেই বেহাগের করুণ সুর বাজছে। রাজার আদেশে ঠিক হলো পুকুরে দুধ ঢেলে ঢেলে দুধ পুকুর তৈরি হবে। সবাই ভাবছে সবাই তো পুকুরে দুধ ভরবে, আমি না হয় চুপ করে এক ঘটি জল দিয়ে আসব। এই ভাবনায় দেখা গেল প্রত্যেকেই চুপি চুপি করে ঘটি ঘটি এক ঘটি করে জল পুকুরে ফেলে দিয়ে আসছে। পরিশেষে দেখা গেল দুধ আর নেই, জলেই পুকুর ভরা। আজকের এই পরিস্থিতি বহুকাল থেকে এইভাবেই চলে আসছে, তাতেই এই ফল আজ দেখা দিচ্ছে। এই সঞ্চিত প্রলোভনের লুকোচুরির লুক্কায়িত দৃষ্টি বহুকাল থেকেই দেখা যাচ্ছে। তাই আজকের দেশ ও সমাজ দুঃখে ভরা। আমরা সেই দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে দাঁড়িয়েছে। কি বুঝলে এখন বলো? ভক্ত বলছেন, আগে যেভাবে আপনি বললেন বুঝতে সময় লাগছে। ঠাকুর বলছেন, বুঝতে তো মোটেই সময় লাগা উচিত নয়। নিজেদের বিবেকের দিকে তাকাও, কতটা সৎপথে আছো, কতটা নিষ্ঠা নিয়ে এগিয়ে চলছো বলো। তোমাদের বাইরে পোশাকে আর আচার আচরণে যদিও সেটা বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে তোমরা কতটা হিংস্র, কতটা লোভী, নিজেরাই চিন্তা করে দেখো। আজকের সমাজের বেশিরভাগ লোকই ভদ্রবেশে চতুরতায় ভরা, নিজের স্বার্থ সিদ্ধির উপায় আর সেই উদ্দেশ্যে দেশের ক্ষতির চিন্তা অনেকেই ভিতরে ভিতরে পোষণ করে চলেছে। অন্তর্যামী তো নেই এখানকার মানুষের, তাই কেউ কারো অন্তরের কথা বুঝতে পারে না। বুঝতে পারলে কেউ আর টিকতেই পারতো না। তোমাদের ভিতরে গলা থেকে গুহদ্বার পর্যন্ত 22 থেকে 23 ফুট লম্বা যে নাড়িটা আছে, তাতে কম করেও 2-5 মল তো আছে। উপরের চামড়া দেখলে কি বোঝা যায় যে প্রত্যেকের ভিতরে এত মল বহন করে চলেছ? যদি তা বোঝা যেত, বিষ্ঠার গন্ধে চতুর্দিক পরিপূর্ণ হয়ে যেত, তাহলে আশেপাশে কেউ কি টিকতে পারতো? ভক্ত বলছেন, আগে না। ঠাকুর বলছেন, ঢাকা আছে বলেই কেউ কারুটা বুঝতে পারছে না, আর প্রত্যেককে ভালোভাবে মেনে নিচ্ছি। আমাদের ভিতরে ভিতরে কত স্যাটানিক থট চাপা পড়ে আছে, ভিতরে ভিতরে তার অ্যাকশন বা ক্রিয়া হয়ে যাচ্ছে, বাইরে কেউ সহজে বুঝতে পারছে না, আবার একেবারে বোঝা যায় না তাও বলা যায় না। যখন বেসামাল হয়ে পড়ে আর সামাল দিতে পারে না, তখন আবার বোঝা যায়। তখন মল এমনভাবে ছুটতে থাকে, কাপড় চোপড়ের ঠিক থাকে না, লোকজনের খেয়াল থাকে না। সবাই বুঝতে পারে লোকটা অসুস্থ হয়ে পড়েছে, হয় পেটের অসুখ, না হয় কলেরা। তখন কি হয়, লোকেরা তার চিকিৎসার একটা ব্যবস্থা করে, স্ট্রেচারে করে হাসপাতালে, না হয় কোনো চিকিৎসকের কাছে নিয়ে যায়। আজকের দিনে বেসামাল অনেকেই হচ্ছে, অনেকের ভিতরেই শয়তানি মনোভাব প্রকাশ পাচ্ছে। আবার তারা যে বাড়িতে ট্রিটমেন্ট করে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে, সেই প্রলেপের চেষ্টাটাও ধরা পড়ে যাচ্ছে। সবাইকে তো বলা যায় না, তাহলে ভাববে আমি দোষারোপ করছি, কিন্তু তোমাদের বলছি, তোমাদের সমাজে বেশিরভাগই আজ বেসামালের দিকেই চলেছে। তাই চিকিৎসা অনিবার্য প্রয়োজন। অভিজ্ঞ চিকিৎসকেরই আজ অভাব। রোগী অনেক বেশি হয়ে গেছে, হাসপাতালে দেখো না, রোগী অনেক বেশি হয়ে গেলে বেড ছাড়িয়ে মেঝেতে রাখে, তারপর আরও বেশি থাকতে আসলে মাঠের মধ্যেও রোগীকে ফেলে রাখে। কি করবে? ফেরত তো আর পাঠাতে পারে না। প্রত্যেকেরই হয়তো রোগটা মারাত্মক, ইমিডিয়েট ভর্তি করতে হবে। চিকিৎসক আর নার্সরা কত করবে? তাদের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। আর সমাজের ভেতরেও এত ব্যাধি ঢুকে গেছে যে মনে হয় সমস্ত সমাজটাই ব্যাধিগ্রস্ত। সুতরাং যদি বাঁচতে চাও আর বাঁচাতে চাও, চিকিৎসকের সাহায্য নাও। চিকিৎসক যদি কঠোরভাবে চিকিৎসা না করেন, তাহলে রোগ জীবাণুগুলোর দমন হবে না। এর জন্যই বলছি, ফ্র্যাকশন চলছে, চিকিৎসাও হচ্ছে। এখন চিকিৎসা চলছে ঘরোয়াভাবে, যে চিকিৎসা করতে যাচ্ছে অনেক ক্ষেত্রে সেও অসুস্থ হয়ে পড়ছে। ভালো চিকিৎসকের হাতে চিকিৎসা না হওয়া অবধি আরোগ্য হওয়া খুবই মুশকিল। উপযুক্ত চিকিৎসার অভাবে রোগ বৃদ্ধি পাওয়ার ফলে সব জায়গা ঘরবাড়ি রোগীতে ভর্তি হয়ে গেছে। তার ফলে দেখা গিয়েছে মহামারী,
কোথাও কোনো একতার সুর নেই, শুধু বৈষম্য আর বিবাদ। ফ্র্যাকশন চলছে, ফল এক না হওয়া অবধি ফ্র্যাকশন চলছে, চলবেও। কাটাকাটিতে কজন দাঁড়ায় সেটা আগে দেখো। ফল যখন এক হয়ে যাবে তখন সবাই বুঝবে সব এক, কোথাও কোনো দল বা সম্প্রদায় নেই। রাজনীতির ডামাডোলের বালাই নেই, সব বিবাদ ভুলে সবাই এক হয়ে গেছে। তখন বোঝা যাবে প্রকৃত ফলাফল। এর আগে পর্যন্ত নানা কথা শোনো, সব কিছু দেখো, গোল বৈঠকে দু চার কথা বলো, তারপর সেইভাবেই চলো। ভক্ত বলছেন, ঠাকুর আমরা তবে এক হওয়ার প্রতীক্ষাতেই থাকবো? ঠাকুর বলছেন, চাতক পাখি কি করে ঘুরে ঘুরে ডাকে না, মেঘ আয় মেঘ আয় মেঘ আয় বলে, ওই একই সুরে সে চিৎকার করে। এখন তোমাদের পালা হলো চাতক পাখির মতো এক দৃষ্টি তাকিয়ে থাকা। কবে বৃষ্টি হবে আর সেই জলে তৃষ্ণা মিটবে। ভক্ত বলছেন, আপনি যেভাবে ঘুরিয়ে কথাটা বললেন আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমরা সঠিক দিনক্ষণটা চাইছিলাম। এই দুর্দিনের শেষ কবে হবে? দেশে আবার শান্তি আসবে কি? ঠাকুর বলছেন, দিন তো একটাই, আর শান্তি বলে কোনো কিছু আছে সেটা অবশ্য আমি মনে করি না। কোনো পক্ষেই শান্তি নেই। আজ 2 কোটি 2.5 কোটি সন্তানের পিতা হয়েছি, লক্ষ লক্ষ সংসারের সুখ দুঃখের সঙ্গে আমার নিবিড় পরিচয় আছে, কিন্তু শান্তি যে কোথায় আছে, কে যে শান্তিতে আছে সেটাই বুঝলাম না। ভেবে ভেবে যতটা শান্তি পাওয়া যায় ততটাই শান্তি। জীবনে হতাশা নিরাশার মাঝে আশার আলো জ্বালিয়ে যতটা শান্তি পাওয়া যায় মানুষ তারই চেষ্টা করে চলেছে। শেষ নিঃশ্বাস ফেলার পূর্ব মুহূর্ত পর্যন্ত আশার পানে তাকিয়ে আছে। প্রকৃতির এমনই রহস্য, এখানে কেউই শান্তি পাওয়ার আশায় আসে না। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছুই চলছে ঝড়ের মধ্যে। জন্মটাই ঝড়ের বেগে, ঝড়ের মতো চলছে। আজকের দিনে যা চলছে শুধু আজকের দিনে নয়, আবহমান কাল থেকে এই প্রচণ্ড ঝড় চলে আসছে প্রকৃতির বিভিন্ন বস্তুর মধ্যে। এই ঝড়ের গতি কেউ প্রতিহত করতে পারবে না। পৃথিবীর আদিতেই ঝড়। পৃথিবীর যখন সৃষ্টি হলো কোটি কোটি বছর ধরে চলেছে প্রচণ্ড ঝড়। সেই ঝড়ের আবর্তের ভিতর দিয়ে চলতে চলতেই জগতের এত রূপের সৃষ্টি হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। এই রূপ ঝড়েরই আরেক রূপ। ক্ষণে ক্ষণে এই রূপের পরিবর্তনের মাঝে পাওয়া যায় অরূপেরই সারা। এই পরিদৃশ্যমান জগৎ যেন বিশেষ সৃষ্টি রহস্যের এক পূর্ণ প্রতিরূপ। ধরার এই ধারাপাতাকে ধরে ধরে সেই পূর্ণত্বে পৌঁছানো যায়। বিরাটের আভাস পাওয়া যায় এখানকার সর্বক্ষেত্রে। তাই বলছি, এই জগৎ যদি ঝড়ের এই এক রূপের প্রতিফলন হয় তাহলে ঝড় কোথায় নেই বলো তো? সেই ঝড়ের জের চলছে সৃষ্টির সর্বত্র প্রতি বস্তুতে। তাই এ তো চলতেই থাকবে। ধরার ধারাবাহিকতার এটাই হলো ধারা। সুতরাং তুমি কি করে এটাকে আটকাবে? এটা শেষ ফলপ্রসূ না হওয়া অবধি, শেষ উদ্দেশ্যে না যাওয়া অবধি থামবে না। তবে প্রবল ঝড়ের তাণ্ডব থেকে যখন এই অপরূপ রূপ সৃষ্টি হয়েছে তখন সেই সৃষ্টির নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের শেষ মাত্রায় না যাওয়া অবধি এই ঝড় চলবেই। এই ঝড়ের যে এত অপরূপ রূপ, বর্ণে বর্ণে এত যে বর্ণাঢ্য সমারোহ, সেদিক থেকে সেই অপরূপ সৌন্দর্যের বর্ণনা হয় না। এই রূপের মাঝেই যেন পরম শান্তির একটা গতি বয়ে চলেছে। এ ধরা কোনো কিছুতেই কাউকে ধরা দিচ্ছে না, আবার ধরা দেওয়ার জন্যই যেন ধরার এই ধারা। কবে যে ধরা দেবে তাও বলা যায় না। তোমাদের অবস্থাটা কীরকম জানো? সামনে দিয়ে প্রচুর খাবার নিয়ে যাচ্ছে, অথচ খাবার উপায় নেই। আমাদের সামনে সাগর, সাগরের পাশে বসে আছি, চতুর্দিকে জলে ভরা। কিন্তু এত জল থাকলে কি হবে? জলপানে তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু আশ্চর্যের বিষয় এই জলপানে তৃষ্ণা নিবারণ হচ্ছে না। তৃষ্ণার হাহাকার, একটা অতৃপ্তি ভিতরে ভিতরে থেকেই যাচ্ছে। কিন্তু সাগর প্রতিনিয়ত ইঙ্গিত দিয়ে যাচ্ছে সকলকে। কি সেই ইঙ্গিত? তুমি যে পাড়ে বসে আছো সেই পাড় খনন করো, তবেই পানীয় জল মিলবে। সৃষ্টির ধারায় যত যত জীবজন্তু যে যে জায়গা অধিকার করে আছে সেই জায়গা খনন করলেই পানীয় জল পাওয়া যাবে।
খনন করলেই তৃষ্ণা নিবারণের জল মিলে যায়। শুধু মনন আর খনন, এটুকুই আমাদের কাজ। সবাই একত্রিত হয়ে এক সুরে এক মনে খনন করলেই পানীয় জলের অভাব থাকবে না। আজকের দিনে এটারই অভাব। এক মন এক সুরে না আসা অবধি এই ঝড়ের গতির বিরাম হবে না। বিশ্ব সৃষ্টির প্রতিটি বস্তুতে রয়েছে গণিতের খেলা। গণিতের গণনার বাইরে কেউ যেতে পারছে না। শাস্ত্রের দিনক্ষণ তিথির মতো প্রতি মুহূর্তে আমাদের বুঝিয়ে দিচ্ছে, গণিতের বাইরে যেও না, গণিতের গণনায় থাকো, তাহলে আর মিলতিতে অমিলতি হবে না। বুঝতে পেরেছ? ভক্ত বলছেন, আগে বুঝতে পারছি, তবে গভীরভাবে চিন্তা করতে হচ্ছে। ঠাকুর বলছেন, আজকের পরিস্থিতিতে ঝড়ের যে রূপ, সেই রূপের অবসান হয়ে যে রূপ আসবে, তাতেও ঝড় চলবে। প্রকৃতির এটাই সবচেয়ে বড় অবদান। গণিতের গণনায় মিলতি না হওয়া অবধি যদি আলোড়ন চলতে থাকে, তবে জেনে রেখো সেই ঝড়ও গণিত ছাড়া নয়। গণিতের মিলতিতে পৌঁছিয়ে দেওয়াই হলো সেই ঝড়ের কর্তব্য। দেশের বর্তমান পরিস্থিতিতে চারিদিকে তাকিয়ে যা দেখতে পাচ্ছ, তাতে বুঝতে হবে, যা হওয়ার তাই হয়ে যাচ্ছে, আরও হবে এবং আরও হবে। গণিতের গণনায় মিলতি থাকবেই। এই মিলতির সুরে না পৌঁছানো পর্যন্ত মারামারি, কাটাকাটি, ফাটাফাটি চলতেই থাকবে। আর সেই কাটাকাটির ফল এক না হওয়া অবধি এইরকম পরিস্থিতি চলবে। দেখো, তোমার সাধারণ একটা প্রশ্ন থেকে সুতো টেনে টেনে এদিক ওদিক দিয়ে গণিতের একটু নমুনা বুঝিয়ে দিলাম। এতে অনন্ত মহাকাশের বিশাল বিষয়বস্তুর এক কণাও বলা হলো না। বলার অনেক আছে। দেশের কোনো দিকে তাকিয়েই তো একটা সুচিন্তিত পথ বা সুনিয়ন্ত্রিত ব্যবস্থা দেখতে পাচ্ছি না। রাজনীতি ও ধর্মনীতির ক্ষেত্রেও যে ব্যবহার চলেছে, তাতে এই ডামাডোল আরও চলতে থাকবে। কারণ আগেই বলেছি, মিলতি না হওয়া অবধি সবাই শুধু বাজিয়েই যাবে। এই বাজনায় ঐকতানের সৃষ্টি হয় না। এই বাজনায় আনে হতাশা, নিরাশা আর যত অশান্তির বোঝা, আনে দুর্নীতি, লোভ, প্রলোভন। এইভাবে অবস্থার পরিপ্রেক্ষিতে যখন অভাবের শেষ মাত্রায় গিয়ে পৌঁছয়, তখন মানুষের সুন্দর স্বচ্ছ স্বভাবের পরিবর্তে একটা কুৎসিত রূপ ভিতরে দানা বাঁধতে থাকে। প্রকৃতির স্বভাবজাত যে বোধ বা বৃত্তি মানুষের তথা প্রতিটি জীবের ভিতরে ন্যস্ত থাকে, তাতে কোনো জীবের স্বভাবেই কুৎসিত বলা যায় না। কেউ যদি জীবনের নিষ্ঠার সঙ্গে সংযতভাবে রুটিন মাফিক পরিমিত আহার খেয়ে যায়, তাহলে মৃত্যুর আগে পর্যন্ত সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আজকের সমাজ জীবনে কোনো রুটিন নেই। রুটিনবিহীন জীবন, সবচেয়ে নচ্ছার জীবন, স্বেচ্ছাচারিতার জীবন। আজ আমরা নচ্ছারের জীবনযাপন করছি। আর এই জীবনে যত রকম দুষ্টামি, কেলেঙ্কারির কুৎসিত পরিচয় বহন করছি। এইভাবেই ফুটে উঠেছে বর্তমানের সমাজ চরিত্র। এই কথার উপরে তুমি কি চ্যালেঞ্জ করে প্রতিবাদ জানাতে পারো? তুমি কোথায় বাস করছো? কি মনোবৃত্তি নিয়ে চলছো? তোমারও প্রত্যেকের মনোবৃত্তি নিয়ে চিন্তা করলে এর সদুত্তর দিতে পারা খুবই কঠিন। কারণ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। ভালো থাকতে সবাই চায়, কিন্তু পরিবেশের পরিচাপে সব নষ্ট হয়ে যাচ্ছে। ভক্ত বলছেন, ঠাকুর, আপনি যা বললেন সবাই বুঝলাম। নিজেদের মনের দিকে তাকিয়ে কতটা নিচে নেমে গেছি বুঝতে পারছি, কিন্তু সমাধান তো করতে পারছি না। ঠাকুর বলছেন, তুমি একা চিৎকার করে কি সমাধান করবে? বেশি চিৎকার করে পাগল বলে সবাই মিলে পাগলাগারদে পুড়ে দেবে, না হলে ধরে নিয়ে মার লাগাবে। এই তো শেষ বিচার। ভক্ত বলছেন, ঠাকুর, কোনো দিনও কি এই অব্যবস্থার শেষ হবে না? ঠাকুর বলছেন, হবে না কেন? নিশ্চয়ই হবে। প্রকৃতির 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কি সুন্দর চক্রাকারে আবর্তিত হচ্ছে। এতটুকু নিয়মের ব্যতিক্রম নেই, গোলমাল নেই। একটির পর একটি পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর নিঃশব্দে পরিবর্তী ঋতুকে নিজের স্থানটি ছেড়ে দিয়ে সরে দাঁড়াচ্ছে। এরা যখন নিষ্ঠার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালন করছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, মাটি, আকাশ, বাতাস প্রত্যেকেই নিজ নিজ কর্তব্যে অবিচল থেকে গভীর নিষ্ঠার সঙ্গে জীবজগতের সেবা করে চলেছে।
তখন এদেরই সৃষ্ট জীবজগতে প্রকৃতি নিশ্চয়ই তীব্র কষাঘাত থেকে ঠিক করতে নিয়ে যাবে। তুমি নিশ্চিন্ত থেকো, তার জন্যই সেই পুরনো কথা আবার বলছি। আর চারিদিকে চলছে শুধু ফ্যাকশন আর মারামারি কাটাকাটি। এখানে কেউই কোনো দিন আসনে স্থির হয়ে বসে থাকতে পারবে না, আর বসে থাকলেও বর্ষাটা মাথার উপরে চোখা হয়ে ঝুলতে থাকবে। কখন যে বিধে যায় ঠিক নেই। যারা যশের লোভে, অর্থের লোভে, নানা প্রলোভনে প্রলুব্ধ হয়ে নানা আকাঙ্ক্ষা চরিতার্থ করবার বাসনায় মাতোয়ারা হয়ে আসনে বা গদিতে গিয়ে বসেছে, তারা কেউই শান্তিতে নেই। বর্ষার খোলাটা বিধে এফোর ওফোর করে দিতে পারে, কিছুই বলা যায় না। অন্যকে প্রবঞ্চনা করে ছল চাতুরির মাধ্যমে কখনো শান্তি অর্জন করা যায় না। পরম জ্ঞানে বিশ্বের পরম বস্তুত্বের অনুসন্ধানে যারা গভীর চিন্তায় ডুবে আছেন, অনেক দিক থেকে তারাই একটু শান্তিতে আছেন বলা যায়। জানার পথের পথিক যারা, পরম আনন্দের দিকটা তারাই উপলব্ধি করতে পারেন। জ্ঞানের গভীর স্তরে মহানন্দের মহার্ণব পড়ে আছে। আমাদের দিক দৃষ্টির আবরণ উন্মোচিত হয়ে দৃষ্টি যদি খুলে যায়, গতির দিকে যদি আমরা আরও অগ্রসর হই, তাহলে সেই চিরন্তন আনন্দ উপলব্ধির পরম সত্যের সাধনের অনেক বেশি সুযোগ মিলবে। এটা কোনো অবাস্তব কথা নয়, বস্তু জগতেরই একটি বাস্তব কথা মাত্র। তুমি যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছো, যে ডামাডোলের কথা জানতে চেয়েছো, সেই ডামাডোল আর চলতে থাকবে। মারামারি কাটাকাটির কথা আরও শুনতে পারবে। বৈঠখারি চেনো? বৈঠখারি? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, ছোটোবেলায় কত দিয়েছি। ঠাকুর বলছেন, বৈঠখারি হলো উঠবোস করা। আজকের পরিস্থিতিতে চলেছে উঠবোসের খেলা। কে কত বৈঠখারি দিয়ে যাচ্ছে দেখো। প্রত্যেকেই মনে করছে মোয়া বুঝি হাতের মুঠিতে পেয়ে গেলাম, কিন্তু এ মোয়া যে ধরার নয়, সে কথা তাদের মনে নেই। বাচ্চা বয়সে সেই কবিতাটা পড়েছো না? মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষাক্লেশে। মরুভূমিতে মানুষ যখন আখণ্ড পিপাসা নিয়ে জলের আশায় চারিদিকে তাকায়, তখন সামনে মনে হয় জল দেখা যায়। জলপান করে তৃষ্ণা নিবারণের আশায় উদ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকে। সবাই হা করে জলের পানে ছুটতে সব সময় মনে হয় সামনেই জল, কিন্তু জল কোথায়? জল আর মেলে না। অবশ্যই সেই স্তূপাকার উত্তপ্ত বালির উপরে মরে পড়ে থাকে। বুঝতে পেরেছ এর শেষ পরিণতি কি? তুমি যে কথা বললে, আমার মনের এক্স-রে যন্ত্র ফিট করে দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে সকলেই যেন মরীচিকার পিছনে ছুটছে। সুতরাং আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করাই ভালো। বরঞ্চ জ্যোতিষীদের কাছে যাও, তারা যদি পাজি দেখে গণনা করে কিছু বলতে পারে, সেই চেষ্টাই করো। ভক্ত বলছেন, ঠাকুর, চারিদিকে যেসব দেশপ্রেমিকেরা দেশসেবায় রত আছেন, তাদের ভিতরে এইসব। ঠাকুর বলছেন, কি বললে? তোমার প্রশ্নটা আর শেষ করতে দিলাম না, আর তার আগেই উত্তর এসে উপস্থিত হয়েছে। চারিদিকে তাকিয়ে তুমি দেখছো দেশপ্রেমিকরা দেশ সেবায় রত। আমার এক্স-রে যন্ত্র দিয়ে আমি দেখতে পাচ্ছি না। দেশপ্রেমে যদি কেউ থাকেন, এক্স-রে যন্ত্রে ধরা পড়বেই। এখন চারিদিকে বেশিরভাগই যেভাবে রত রয়েছেন, তাতে দেশপ্রেম নামেই আছে, রত রয়েছেন অন্যদিকে। দেখো, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো। আমার 13-14 বছর বয়সে আমাকে একটা বাড়িতে নিয়ে গিয়েছিল। গিয়ে দেখি সেই বাড়িতে অনেক ছাগ আর মুরগি পুষেছে। তাদের এমন যত্ন করেছে যে দেখে অভিভূত হয়ে গেলাম। বললাম, এমনভাবে কেউ যত্ন করে দেখিনি। আমি জীবনে একটি গাছের পাতা ছিঁড়িনি, জ্ঞানত একটা মশা, একটা পিঁপড়ে মারিনি। কোনো পাপ পুণ্যের দিক চিন্তা করে আমি যে এরকম করেছি তা বলতে পারি না। আমি ব্যথা পাই, আরেকজনকে ব্যথা দিলে তারও লাগবে, সবসময় এটাই চিন্তা করি। বাল্য বয়সে দেখেছি একটি বিরাট মাঠে শতেক গাভী রেখে যেত ঘাস খাবার জন্য।
গাভী রেখে যেত ঘাস খাবার জন্য। সকাল 10টায় গাভীগুলিকে মাঠে দিয়ে যেত, বিকাল 4টায় নিয়ে যেত। গাভীগুলি বাঁধা থাকতো। ফাল্গুন চৈত্র মাস, প্রচণ্ড গরমে তাদের কষ্ট হচ্ছে মনে করে আমি বালতি বালতি জল খাওয়াতাম প্রতিটি গাভীকে। তারা বুঝে গিয়েছিল আমার আসার সময় হলেই তেষ্টায় আকুল হয়ে পথের দিকে তাকিয়ে থাকতো। এটা আমার একটা হবি ছিল। একবার এক বাড়িতে গিয়েছি, সেই মাঠের একটি গাভী ছিল ওই বাড়িতে। আমি তো জানি না, আমি সেই বাড়ির ভিতরে গিয়ে দাঁড়িয়েছি। গাভীটি আমার গা চাটছে, গলা বাড়িয়ে দিচ্ছে। আমি তাকে আদর করছি। বাড়ি শুদ্ধ লোক অবাক, এ কী কাণ্ড! এই গাভীটি একমাত্র বাড়ির মালিক ছাড়া অন্য কাউকে কাছে ঘেঁষতে দেয় না। এমনকি বাড়ির ছেলেপুলেরাও কাছে যেতে পারে না, গুতিয়ে শেষ করে দেয়। সবাই বারবার আমাকে বলেছে, এ কী করে সম্ভব, আমরা বিশ্বাসই করতে পারছি না। আমি বললাম, আপনারা কি এই গাভীটিকে কাছারি বাড়ির মাঠে কখনো রাখতেন? বাড়ির মালিক বলল, হ্যাঁ বাবা, তুমি জানলে কি করে? আমি বললাম, আমি তাদের জল খাওয়াতাম। দুপুরবেলা তেষ্টায় কষ্ট পাচ্ছে মনে করে শত শত বালতি জল টেনে আমি তাদের খাইয়েছি। দেখো কি সুন্দর, গাভীরও কেমন কৃতজ্ঞতা রয়েছে। এরকম চিন্তায় আমি অভ্যস্ত। তাই সেই বাড়িতে মুরগি ও ছাগের যত্ন দেখে আমি ভেবেছি, এরা কি সুন্দরভাবে জীবের সেবা করছে, এদের তুলনা হয় না। সেদিন সেই বাড়িতে ছিলাম, তারা আমার জন্য সিদ্ধ ভাত করে দিল। আমার সঙ্গে আরও 5-7 জন গিয়েছিল, তাদের জন্য আলাদা ব্যবস্থা হলো। রাতে একটু বার হয়েছি, দেখি কতগুলো মুরগির পালক পড়ে আছে। আমি বাড়ির লোকেদের ডেকে তুললাম, দেখো তোমাদের মুরগিকে নিশ্চয়ই বনবিড়ালে বা শেয়ালে খেয়ে নিয়েছে। ইস, একটু সাবধানে রাখতে পারো না? আমি বারবার দুঃখ করতে লাগলাম। তারা সবাই চুপ। আমার সঙ্গের লোকজনও ইতিমধ্যে জেগে গেছে। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখেই কোনো অনুতাপ বা আফসোসের চিহ্ন দেখলাম না। আমি বললাম, কি তোমরা কিছু বলছো না যে? কি হয়েছে তোমরা জানো? তখন আমার সঙ্গে লোকজনদের মধ্যে একজন বলে উঠল, ঠাকুর, ওরা আমাদের মুরগি কেটে খাইয়েছে। আমি প্রচণ্ড শক পেলাম। এরকম যে হতে পারে ভাবতেই পারিনি। আমি বললাম, তোমরা ওদের যত্ন করেছো, আদর করেছো এই জন্য? সেই বাড়ির একজন বলল, আমরা এগুলো কেটে খাই, অন্যদের খাওয়াই, কখনো এমনি বিক্রি করি, আবার কেটে মাংস বিক্রি করি। আমি বললাম, এত নিষ্ঠুর তোমরা, এত আদর করে লালন পালন করে এরকম করতে পারছো? তোমরা দেখছি কসাইকেও হার মানিয়ে দিয়েছো। সেই বাড়িতে আর বেশিক্ষণ থাকলাম না, কোনো রকমে ভোর হতেই চলে এলাম। আজকাল বেশিরভাগ দেশপ্রেমিকের দেশপ্রেমী সুগার কোটিং দেওয়া, তাদের উপরে মিঠে বুলি, ভিতরে তিক্ততায় ভরা। সংবাদপত্রে যা শুনি, এদের কার্যকলাপে কসাই পর্যন্ত হার মানে। সবার উপরে দোষারোপ করে বলছি না, আইনগত, বিবেকগত, ন্যায়গতভাবে বলছি। যারা দেশের হাল ধরেছে, যা শুনেছি, তাতে যদি সত্যি তারা দোষদুষ্ট হয়, ক্ষমতার অপব্যবহার করে, নানা ক্ষতিজনক কাজে লিপ্ত থাকে, তবে অপরাধের রেফারিংয়ের শেষ সীমানায় যদি কোনো অপরাধের অস্তিত্ব থাকে, সেখানেও তাদের অপরাধের শেষ নেই। দেশের সেবা যারা করবে, তাদের মুখে কথা থাকবে না। দেশব্রত প্রাণ হয়ে মাটির সাথে মিশে তারা কাজ করে যাবে। সেখানে কোনো দল সম্প্রদায় থাকবে না। তাদের মন থাকবে স্বচ্ছতায় ভরা। তাদের এক ডাকে সবাই ছুটে আসবে। আজ সেই ডাক কোথায়? যখনই যে কেউ কাউকে ডাকছে, মনে করছে সেটা উদ্দেশ্যমূলক, এবং সেই উদ্দেশ্যটা যেন অনেকটা মুরগি কাটার মতো। এখানে অনেকেই দেশকে ভালোবাসে,
তোমার কথায় দেশপ্রেমের অত, তারা কিসে যে রত বুঝি না। ছাগের সেবা আর মুরগির সেবা যা দেখেছি, সর্বদাই দা ধরে বসে আছে, না দেখলে বিশ্বাস করা যায় না। চারিদিকে বেশিরভাগই চলছে এরকম খেলা, তাই ভালোবাসার কথা আর শুনতে ইচ্ছা করি না। প্রথম পর্ব এই পর্যন্তই। রামনারায়ণ।